ঈশার নামাজের আগে অবি এবং রানুম বাইরে হাঁটছিল। এটা ছিল একটা মহিলা মাদ্রাসা, যা ইন্দোনেশিয়ার লামঙ্গান জাওয়া তিমোরে অবস্থিত। তাদের দুজনের দায়িত্ব ছিল রাতে মাদ্রাসাটা ভালোভাবে চেক করা। এর পেছনে একটা কারণ ছিল। অবি বলছিল তার ঈশা নামাজটা কাজা হয়ে গেছে। রানুমকে রিকোয়েস্ট করে তার পাশে নামাজ শেষ না অবধি বসে থাকার জন্য, কেননা মাদ্রাসার পরিবেশটা কিছুদিন যাবৎ গা ছমছমে হয়ে উঠেছে। অবি নামাজ পড়ছে এবং পাশে বসে পাহারা দিচ্ছে রানুম। হঠাৎ কারো উপস্থিতি টের পেলে রানুম তার পিছু নিতে অবিকে সেখানে একা ছেড়ে চলে যায়। অবি প্রথম মনোযোগ দিলেও একটু পর হঠাৎ তার ধ্যান একটু একটু করে কমতে থাকে। মনের মধ্যে এক ধরনের ভয় জাগান দিয়ে ওঠে যে তাকে কেউ হয়তো মনোযোগ সহকারে দেখছে। অবি সেজদায় গেলে উঠে দেখে সে পূর্ব দিকে সেজদা দিয়েছে, যেটা কিনা খুবই অশুভ একটা বিষয় ছিল। অবি এবার নিজেকে ঝাঁকুনি দিয়ে তাজা করে নেয়। নিজেকে সজ্ঞানে রেখে সে এবার পশ্চিম দিকে ফিরেই সেজদা দেয়। ভয়ানক বিষয়, সে এবারও পূর্ব দিকেই সেজদা দিয়েছে। এরকমভাবে অনেক কষ্ট করে সে তার নামাজটা শেষ করে এবং যখন সে সালাম ফেরাচ্ছে ঠিক তখন অবির লাশ দেখে মনে হচ্ছিল কোনো অশরীরই তার দেহ থেকে রক্ত এবং তার যৌবন চুষে নিয়েছে। এমন করে প্রায় সেই মাদ্রাসার 2 জন ছাত্রী মারা যায়। ঘটনাটি হচ্ছে ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসের বহুল পরিচিত মিথ। এই ঘটনা নিয়েই 2024 সালের ভয়ানক হরর মুভি মুনকার গা শিউরে ওঠা এক মাস্টারপিস। আশা করি স্টোরিটা আপনাদের কাছে অনেক ভাল লাগবে। তো বরাবরের মতোই কেমন আছো তোমরা সবাই? আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং মুভির শুরুতেই অন্তরস্থল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। হার্লিন সবেমাত্র মাসখানেক হবে সে ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসের আর রাহিমো নামক এক মাদ্রাসায় পড়তে আসে। ইসলামিক কালচারের সাথে সে অতটাও অভ্যস্ত নয়, তবে তার ফ্যামিলি ডিসিশন নেয় তাকে বোর্ডিং স্কুলেই দিবে। অজু করে নামাজ শেষে ইমান এবং আমলের কিছু বক্তব্য দিচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেবের বক্তব্য শেষ হলে সেকেন্ড ক্লাস শুরু হবে, যা কিনা দেখে দেখে কোরআন চর্চা করা। হার্লিনা সেখানে ঝিমাচ্ছে, কেননা সে এই পরিবেশের সাথে একেবারেই অভ্যস্ত না। তার একমাত্র বান্ধবী রানুম ঠেস মেরে তাকে ঘুম থেকে জাগায়। জেগে ওঠার সাথে সাথে তার মনে পড়ে যায় সে কোরআন আনতে ভুলে গেছে। রানুমকে বলে সে তার রুমে কোরআন আনতে গেলে সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সবাই কোরআন তিলাওয়াত করছে। সকালে ক্লাসমেটরা এই বিষয় নিয়ে কড়া সমালোচনা করছিল। উম্মি হচ্ছে এই বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল। সে তাদের সবাইকে পানিশমেন্ট দেয় যে পুরো মাদ্রাসা তাদের ক্লাসের সবাইকেই পরিষ্কার করতে হবে। এর কারণ হচ্ছে প্রত্যেক শ্রেণীর কেউ একজন যদি কোনো ক্লাস মিস করে তার পানিশমেন্ট সেই ক্লাসের সবাইকেই পেতে হবে। হার্লিনা সেখানে এসে ক্ষমা চায়, তবে ম্যাম শোনে কার কথা? অবি, সিতি এবং দিলা, তারা 3 জনকে এখানে অনেকেই মান্য করে চলে। তাদের সাথে একই ক্লাসে পড়ে হার্লিনা। এই মাদ্রাসায় আজও পর্যন্ত তাদের ক্লাসের রেপুটেশন নষ্ট হয়নি, তবে আজকে হার্লিনার জন্য তাদের প্রথমবারের মতোই শাস্তি পেতে হচ্ছে। এই বিষয়টাই তাদের কাছে মোটেও ভালো লাগেনি। এখন পুরো মাদ্রাসা তাদের ক্লিন করতে হচ্ছে। জাফর এবং উস্তাদ গনি মিলে তাদের 3 জনকে ভালোভাবে ক্লিন করতে বলে, তবে সিতি উস্তাদ গনিকে দেখে একটু বেশি ফেমিনিন হয়ে যায়। দেখে মনে হচ্ছিল সিতি হয়তো উস্তাদ গনিকে পছন্দ করে। অন্যদিকে হার্লিনা এবং তার একমাত্র বান্ধবী রানুম মিলে কাপড় কাচার রুমটা পরিষ্কার করছে। হঠাৎ সেখানে অবি, সিতি এবং দিলার আগমন ঘটে। তারা সেখানে এসে হার্লিনাকে বাদে সবাইকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। রানুম সেখানে বিষয়টা কিছু আঁচ করতে পারছিল যে হার্লিনার সাথে তারা কি করবে। তাই রানুম অবিকে জানায় সে মাত্র কিছুদিন হয়েছে মাদ্রাসায় এসেছে
আস্তে আস্তে সে সম্পূর্ণ কিছু শিখে যাবে। তাকে দয়া করে এবারের মতো ছেড়ে দিতে। অবির কথা হচ্ছে সে যেন হার্লিনার জন্য কোনো সাফাই গাইতে না আসে। রানুম বিষয়টা সেখানে সর্ট আউট করে নেয়। তবে অবির মনের মধ্যে ক্ষোভ এখনও কাটেনি। সে ইচ্ছা করে ফ্লোরটা আরও বেশি নোংরা করে দিয়ে যায় এবং এই বিষয়টা নিয়ে সে প্রিন্সিপাল উমির কাছে গিয়ে নালিশ করে। প্রায় মাসখানেক হয়ে গেছে সে এই মহিলা বোর্ডিং স্কুলে রয়েছে। আজকে হার্লিনার মা এসেছে তার সাথে দেখা করতে। নানান ধরনের যাবতীয় সমস্যার কথা তার মায়ের সাথে সে শেয়ার করে। তবে স্কুলের মধ্যে তার সাথে যেই অত্যাচার হচ্ছে সেই সম্বন্ধে তার মায়ের কাছে কিছুই জানায়নি সে। তার মায়ের কাছে সে অনেক আকুতি মিনতি করে বলছিল তাকে বাড়ি নিয়ে যেতে। সে এখানে থাকতে চায় না। প্রায় সব মায়েদের মতোই হার্লিনার মাও তাকে এখানে ধৈর্য ধরে থাকার জন্য একগুচ্ছ জ্ঞান দিতে থাকে। অন্যদিকে উম্মির আদেশে স্কুলের একজন টিচার এসে অবিকে শাসন করতে থাকে এবং এর কারণ হচ্ছে হার্লিনা উম্মির কাছে বিচার দিয়েছিল। হার্লিনার মা বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে। হার্লিনার বাবা একজন পুলিশ অফিসার, তার নাম হচ্ছে সাপ্তো। সেখানে সে হার্লিনার ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে যে হার্লিনা বাড়িতে আসতে যাচ্ছে। সাপ্তো জানায় এখন না, আরো কিছুদিন পর, কেননা সবেমাত্র 1 মাস হয়েছে সে সেখানে রয়েছে। সেদিন রাতে হার্লিনা তার রুমে বসে কোরআন চর্চা করছিল। রানুম সেখানে প্রস্তুত হচ্ছে মসজিদে যাওয়ার জন্য এবং যাওয়ার আগে তাকে জানায় সে তার জন্য অজু করার স্থানে অপেক্ষা করবে। রানুম যেতে না যেতেই সেখানে উপস্থিত হয় অবি, সিতি এবং দিলা। রুমে প্রবেশ করার আগেই তাকে সালাম দিয়ে প্রবেশ করে। অবি সেখানে হার্লিনাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং সিতি তার চুল ধরে টানাটানি করছিল এবং সে বলছিল, আজকাল তোর মুখটা একটু বেশি চলছে। আমাদের নামে উম্মির কাছে নালিশ করা হচ্ছে। হ্যাঁ, এই সারা স্কুলের মধ্যে আমাদের নামে আজও পর্যন্ত কেউ নালিশ করার সাহস পায়নি। আমাদের নামে নালিশ করে পার পেয়ে যাবি? আজকে তোর মুখ থেকে একটা কথাও শুনতে রাজি না। সেখানে তার কান্না দেখে এক একজন হাসি ঠাট্টা করছিল এবং বলছিল, দেখো দেখো বাচ্চাটা কিভাবে কান্না করছে। এই তোর ঢঙের কান্না আমাদের সামনে কাঁদবি না। হার্লিনার মা তাকে যেই খাবারটুকু দিয়ে গিয়েছিল সেই খাবারটা অবি ফেলে দেয়। হার্লিনা তাদের কাছ থেকে সেখান থেকে সুযোগ পেলেই সে দৌড় দেয়। অবি সবাইকে বলে তাকে তাড়াতাড়ি থামাও, না হলে সে আবার উম্মির কাছে গিয়ে আমাদের নামে নালিশ করবে। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে আয়রন মেশিনটা তার হাতে গিয়ে লাগে, জায়গাটা একেবারেই পুড়ে যায়। হার্লিনা সেখানে অনেক চিৎকার করছিল। হার্লিনা কাঁদতে কাঁদতে তাদের বলে তাকে ছেড়ে দিতে। তবে কে শোনে কার কথা? অবি আয়রন মেশিনটা তার মুখ বরাবর গিয়ে ধরে। এবার হয়তো তার মুখটা সে জ্বালিয়েই দিবে। তবে সেখান থেকেও পালাতে সক্ষম হয় হার্লিনা। গাছের আড়াল থেকে যখন সে রানুমকে ডাক দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই তারা এসে তাকে আবার ধরে ফেলে। তবে এবার তাকে নিয়ে যাওয়া হয় কাপড় কাচার রুমে। বর্বরতার চরম সীমা তারা লঙ্ঘন করে ফেলেছে। হুইল পাউডার ভরা বালতিতে হার্লিনার পোড়া হাতটা ডুবিয়ে দেয়। হার্লিনা আর নিতে পারছিল না। সে যন্ত্রণায় চিৎকার করে পারছে না, সেখানেই মারা যাচ্ছে। তার সাথে সাথেই এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তার পুরো গা ভিজিয়ে দেয়। অবি এবং স্মৃতি অট্ট হাসিতে মেতে উঠেছে। এই যেমন পৈশাচিক আনন্দ তারা উপভোগ করছে। সুযোগ পেলে এবারও সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। তবে জায়গাটা ছিল মেইন রোড এবং হঠাৎ করেই তার উপর একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে। পরবর্তীতে হার্লিনাকে হসপিটালে ভর্তি করা হয়। হার্লিনার বাবা যখন বিষয়টা জানতে পারে, ইমিডিয়েটলি সে হসপিটালে চলে যায়। সেখানে স্কুলের টিচাররাও এসেছে। সাপ্তো যখন তার মেয়েকে দেখতে যায়, সেখানে তার মেয়ের হাতের মধ্যে পোড়া দাগ দেখতে পায়। সাপ্তো একজন পুলিশ, সো অবভিয়াসলি সে বুঝতে পেরেছে এই পোড়া দাগটা অ্যাক্সিডেন্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। হতে পারে তার মেয়ের সাথে স্কুলে র্যাগিং হয়েছে। ইমিডিয়েট সেখানে গিয়ে সাপ্তো টিচারদেরকে অনেক বাজে ভাষায় গালাগাল করে। সাপ্তো বলছিল তার মেয়ের সাথে এমন কিছু হয়তো ঘটেছিল যার কারণে সে মাদ্রাসা থেকে পালাতে চেয়েছে। এই বিষয়টা নিয়ে টিচাররা সেখানে আর বাড়াবাড়িতে জড়ালো না।
তারা বলেছে দ্রুত এটার যে কোনো একটা সমাধান তারা নিয়ে আসবে। স্কুলের ক্লাস শেষে অবি, রানম এবং তার বান্ধবীরা মিলে চিন্তা করছিল তাদের হয়তোবা হার্লিনার সাথে দেখা করতে যাওয়া উচিত। বিশেষত অবি একটু বেশি আফসোস করছিল, মনে মনে ভাবছিল সেদিন তার হয়তো অতটাও বাড়াবাড়ি করা উচিত হয়নি। এমন করেই কেটে গেল 1 সপ্তাহ। সেদিন রানম বাহিরে কাপড় শুকাতে দেওয়া কাপড়গুলো নিয়ে আসতে গেলে হঠাৎ করেই হার্লিনা আচমকা সেখানে উপস্থিত হয়। তাকে দেখে কিছুটা ঠিক মনে হচ্ছে না। রানম হার্লিনাকে জড়িয়ে ধরতেই অবি, সিতি এবং দিলার দিকে হার্লিনা আড়ে আড়ে তাকিয়ে আছে। এ যেন বোঝা যাচ্ছে তাদের জম এবার এসেছে। অবি একটু ভয়ের মধ্যেই আছে। অন্যদিকে টিচাররা মিলে সেই একই বিষয় নিয়ে কথা বলছিল। উস্তাদ গনি বলছিল হয়তোবা হার্লিনার সাথে সত্যি সত্যিই র্যাগিং হচ্ছিল, কেননা সে দৌড়ে পালাতে যাবেই বা কেন মাদ্রাসা থেকে। তবে তারা এটা আন্দাজ করতে পারছিল না যে আসলে এই র্যাগিংটা কে করতে পারে। তাদের সন্দেহর তালিকায় এখনও কেউ নেই। প্রিন্সিপাল জানালো এখন যা হবার হয়ে গেছে, তবে পরবর্তীতে তাদের নজরদারি একেবারেই কড়াকড়ি করতে হবে এবং যেভাবেই হোক পাহারা আরও বেশি কঠোর করতে হবে। কেননা যদি এখান থেকে স্টুডেন্ট পালিয়ে যায় তাহলে তাদের রেপুটেশন নষ্ট হবে। উস্তাদ গনি রাতে ইমান এবং আমলের কথা বলছিল ছাত্রীদের। সেখানে বলছিল অপরাধের শাস্তি হচ্ছে তারা যেই অপরাধ করেছিল তাদেরকে সেই একইভাবে শাস্তি পেতে হবে। তবে একে অপরকে ক্ষমাকারীদের আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। তবে প্রত্যেকটা মানুষের অপকর্মের শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। উম্মি সেখানে হাঁটছিল এবং তাদের সবাইকে দেখছিল, তবে মনোযোগ গিয়ে রয়েছে হার্লিনার দিকে। তবে হঠাৎ করে তার মনে হলো কানের পাশে হার্লিনা এসে তাকে সালাম দিয়ে গেল। আচমকা সেখানে সে অনেক ভয় পেয়ে যায়। হার্লিনা ফিরে আসার পর থেকেই অবি চাচ্ছিল রানম যেন তাদের সাথে থাকে সবসময়, যাতে করে হার্লিনা একা পড়ে যায়। উম্মির নির্দেশেই পাহারার ব্যবস্থা দ্বিগুণ করা হয়। রাতে অবি এবং সিতিকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। তাদের দুজনের কাছে কাজটা করতে খুবই কষ্ট লাগছিল। অবি বলছিল চল একটা কাজ করি, তুই এই দিকটা দেখ এবং আমি ওই দিকটা দেখি, এতে করে সময় কম লাগবে এবং কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সিতি তো ভিতর ডিম, তবে অবি এতে জোর করাতে সে মানতে বাধ্য। তারা দুজন কাজে লেগে পড়ে। অবি চলে যায় বাথরুমগুলো চেক করার জন্য। একে একে বাথরুমগুলো যখন চেক করছিল অবির ভেতরেও কিছুটা ভয় কাজ করছে। হঠাৎ করেই সেখানের একটা দরজা অনেক জোরে ক্লোজ হয়ে যায়। রুমটা চেক করতেই সেখানে কিছুই দেখতে পায় না সে। তাড়াতাড়ি স্মৃতিকে খোঁজার জন্য সে বের হয়ে যায়। কাপড় কাচার ঘরের সামনে স্মৃতিকে সে খুঁজে পায়। তাকে প্রচণ্ড ডাকার পরেও সে তার কথার উত্তর নিচ্ছে না। অবি স্মৃতিকে ফলো করেই যাচ্ছে। হঠাৎ করে স্মৃতি সেই কাপড় কাচার রুমের মধ্যে প্রবেশ করে। অবি ভয়ের সাথে যখন তার পেছনে গিয়ে দাঁড়ায়, হঠাৎ করে সে স্মৃতিকে দেখতে পায় সে পজেসড হয়ে আছে। স্মৃতি তার হাত ধরে তাকে সালাম দেয়, তবে অবি সেখানে মারাত্মক ভয় পায়। সেখান থেকে সে যত জোরে পারে দৌড় দিয়ে উস্তাদ গনির রুমের সামনে গিয়ে পৌঁছায় এবং বাহির থেকে সে তার দরজায় নক করছে, তবে তার কথার সাড়া কেউই দিচ্ছে না। আচমকা লাইট ব্লিঙ্ক করা শুরু করে। বিদ্যুৎ চলে আসলে যখন হঠাৎ করে পেছন ফিরে তাকায়, সেখানে সে পজেসড অবস্থায় আবারও স্মৃতিকে দেখতে পায়। স্মৃতি তার গলায় প্রচণ্ড জোরে টিপ দিয়ে ধরে। অবির নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। বিড়বিড় করে সে বলে যাচ্ছে অত্যাচারের একমাত্র শাস্তি হচ্ছে তাদের ওপর সেই একই অত্যাচার করা। অবি লক্ষ্য করতে পারে স্মৃতির ওপর হার্লিনার চিত্র ভেসে উঠেছে। সেই মুহূর্তেই ওস্তাদ গনি এসে হাজির হয়। পজেসড হওয়া স্মৃতি তাকে এমন জোরে এক ধাক্কা দেয় যার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। উস্তাদ স্মৃতিকে দেখেই বুঝে গেছে তার উপর বদ জিনের আসর রয়েছে। তার মাথায় হাত রেখে সে জোরে জোরে কোরআনের আয়াত পড়ে যাচ্ছে। কোরআনের আয়াত পড়ার পরেও তাকে কিছুতেই অকেজো করা যাচ্ছে না। স্মৃতির ভেতরে থাকা শয়তানটা বলছিল আদমদের সন্তানের ওপর অভিশাপ, আদমের বংশের ওপর লানত। তার সাথে সে আরও বলছিল মুহাম্মদের উম্মত তোরা ধ্বংস হ। কোরআন তেলাওয়াতের পরেও তাকে কাবু করা যাচ্ছে না। উস্তাদ গনি সেখানে উপস্থিত বিন্দুদের একজনকে পানি আনতে বলে। পড়া পানি তার মুখে ছেটা দিলে
স্মৃতি সেখানে অজ্ঞান হয়ে যায়। রাতে এই বিষয়টা ভেবে ভেবেই অবি ভেতরে ভেতরেই শেষ হয়ে যাচ্ছে। দিলা অবির কাছ থেকে এই বিষয়গুলো জানতে চাইলে সে সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তাছাড়াও অবি আরও কিছু বলেছিল, যে আসলে সেখানে সে স্মৃতির ফেস দেখতে পায়নি, বরং সেখানে সে হারলিনার ফেস দেখতে পেয়েছিল। বিষয়টা তারা সবাই মিলে রানমের কাছে জানায়। সকালে উম্মি এসে স্মৃতির হাল হকিকত জিজ্ঞাসা করছে। স্মৃতি আজকে একটু সুস্থ বোধ করছে। তারপর তারা সবাই মিলে অবির কাছে যায় দেখা করতে। অবি কাল রাতের ঘটনার পর থেকেই অনেক ভয়ের মধ্যে আছে সে। রানম, দিলা এবং স্মৃতি অবির সাথে দেখা করতে চায়, তবে অবি সেখানে স্মৃতির জায়গায় হারলিনাকে দেখতে পাচ্ছে। এটা দেখে সে সেখানে আরো জোরে কান্না করা শুরু করে। তাদের বলছিল তার চোখের সামনে থেকে যেন তারা সরে যায়। উম্মি এসে অবিকে ইস্তেগফার পড়তে বলে এবং তাকে বলে এখানে হারলিনা নেই, বরং তার বান্ধবীরা সবাই এখানে। রাতে রানম একা বসে বসে কুরআন তিলাওয়াত করছিল। হাতে কুরআন নিয়ে সেখানে উপস্থিত হয় হারলিনা। কুরআন খুলে তার সাথে বসে পড়ে। রানমের কাছে দেখে ভালো লাগলো যে তার সাথে কুরআন পড়ার জন্য হারলিনা চলে এসেছে। রানম কুরআন তেলাওয়াত শুরু করলে হারলিনাও তার পরের আয়াত পড়ছে। সে একবার রানম একটা আয়াত পড়ছে, তার সাথে হারলিনা আরেক আয়াত পড়ছে। রানম হঠাৎ চমকে গেল। রানম সেখানে এক অশরীরীর গলায় কুরআন তেলাওয়াত শুনছে। রানমের মনে বেশ ভয় জাগান দিয়ে ওঠে। কুরআন পড়া বন্ধ করে দেয়। মনে মনে ভাবছে সে এখন কি করবে। তার ভেতরে যেমন ভয়ের জোয়ার বয়ে যাচ্ছে। তবে রানমের সাথে সেখানে কিছুই ঘটে না। এই ঘটনা ঘটে গেল প্রায় কয়েকদিন হয়ে গেছে। সবার মুখে মুখেই হারলিনার নাম। তাছাড়াও সেই মাদ্রাসার মধ্যে সেই ঘটনার পর থেকেই একের পর এক অলৌকিক ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। তবে কেউ বুঝতে পারছিল না যে আসলে মাদ্রাসায় হচ্ছেইটা বা কি। অবি এবং রানম একদিন রাতে পাহারা দেওয়ার সময় অবি বলছিল তার ঈশার নামাজটা কাজা হয়ে গেছে। রানমকে তার সাথে বসার জন্য একটু অনুরোধ করে। অবি নামাজ পড়ার সময় রানম বাহিরটা একটু ভালোভাবে দেখছিল। হঠাৎ করে তার চোখে নজর পড়ল সেখানে হয়তো সে হারলিনাকে দেখেছে। সে তার পিছু করতে চলে যায়। অন্যদিকে অবি সেখানে একা পড়ে যায়। প্রথম প্রথম নামাজ সে মনোযোগ সহকারে পড়লেও হঠাৎ করে নামাজের মধ্য থেকে তার ধ্যান একটু একটু করে কমতে থাকে। সিজদা দেওয়ার সময় সে লক্ষ্য করে সে পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে সিজদা দিচ্ছে, এবং পূর্ব দিকে সিজদা দিলে শয়তানকে সিজদা দেওয়া হয়। অবিকে শয়তান ভালোভাবেই গ্রাস করে ফেলেছে, যার ফলে তার চোখে সে এক ধরনের ইলিউশন দেখাচ্ছে। সিজদা দিচ্ছে সে পশ্চিম দিকেই, কিন্তু সিজদা থেকে উঠার পর তার মুখ সে পূর্ব দিকে ফিরে দেখতে পায়। সালাম ফেরাতে গেলে হঠাৎ সেখানে সে হারলিনাকে দেখতে পায়। সেখান থেকে জোরে এক চিৎকারের আওয়াজ পাওয়া যায়। পরবর্তীতে সবাই মিলে বডিটা চেক করলে সেখানে দেখতে পায় অবি এই পৃথিবীতে আর নেই। ডেড বডিটা দেখে তারা সবাই রীতিমতো অনেক ভয় পেয়ে যায়। সবাই ধারণা করছিল এটা অপমৃত্যু হয়েছে। এই মাদ্রাসার মধ্যে এই প্রথমবারের মতো এমন একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে সেখান থেকে কিছু কিছু ছাত্রীরা ভয়ে পালিয়ে যায়, যার ফলে মাদ্রাসার রেপুটেশন ধরে রাখার জন্য পাহারা আরো 4 গুণ বাড়িয়ে দেয়, যেন মাদ্রাসা থেকে কেউ পালিয়ে না যেতে পারে। এই ভয়ে কিছুদিন যাবৎ রানমও স্মৃতি এবং দিলার সাথে গিয়ে ঘুমায়, অথচ হারলিনার সাথে সবসময় রানম ঘুমাতো। রাতে তারা 3 জন এক রুমেই ঘুমাচ্ছিল। হঠাৎ করে রানমের ঘুম ভেঙে যায়। রানম স্মৃতি এবং দিলার রুমেই উপরের বেডে ঘুমিয়েছিল, তবে চোখ খুলতেই সে নিজেকে আবিষ্কার করে তার নিজের রুমেই, যেখানে হারলিনাও তার সাথে থাকে। ঘুম থেকে উঠেই সে অনেকটা অবাক হয়ে যায়। ভয়ে আবারও সে তার চোখ বন্ধ করে নেয়। সে জানে যে এখানে কিছু একটা ভুল রয়েছে। সে তার উপরের বেডে হারলিনার উপস্থিতি টের পায়, তবে ভয়ে সে চোখ মেলছে না। হারলিনা নিচে নেমে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে সে বাইরে চলে যায়।
তবে এবার রানুম হারলিনার পিছু নিচ্ছে। অন্যদিকে সিতি এবং দিলারও ঘুম ভাঙে, তবে তারা সেখানে রানুমকে দেখতে না পেয়ে ইমিডিয়েটলি বাইরে বের হয়ে তাকে খোঁজা শুরু করে। তাকে খোঁজ করতে করতে তারা দুজন এক পর্যায়ে আলাদা হয়ে যায়। এখন রানুমকে খোঁজার বদলে দিলা সিতিকে খুঁজছে। দিলা চলে যায় সেই কাপড় কাচার এরিয়াতে, তবে দিলার কানে সে বারবার একটা কথাই শুনতে পাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় দিলা। যখন সে পিছে ফিরে তাকালো, সে আরও বেশি ভয় পেয়ে গেল। সেখানে সে হারলিনাকে দেখে অনেক জোরে চিৎকার করা শুরু করে। একটু পরে সে বুঝতে পারে সেখানে আসলে সে ভুল দেখেছে, তার সামনে রানুম দাঁড়িয়ে আছে। এ যেন স্বস্তির নিঃশ্বাস নিল দিলা। তবে প্রশ্ন একটাই, এখন সিতি কোথায় রয়েছে? সিতিকে আমরা দেখতে পাই সে একা একা তাদের দুজনকেই খুঁজছে। তবে সিতির কানে ভেসে আসলো, আসসালামুয়ালাইকুম সিতি। সিতি সেখান থেকে অনেক জোরে দৌড় দিয়ে পালিয়ে যায়। সে চলে যায় মসজিদের কাছে। সবাই সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছিল দেখে সে যেন মনে মনে স্বস্তি পেল। তবে ঈশার নামাজ শেষ হয়ে গেছে সে কখন? তাহলে এখানে নামাজ পড়ছেই বা কারা? সিতি দেখতে পায় হঠাৎ করে তাদের নামাজের বেগ বেড়ে গেল। যখন তারা সালাম ফেরায়, সবাই সিতির দিকেই ফিরে তাকিয়েছিল এবং হঠাৎ করেই তার ওপর একটা হিজাব এসে পড়ে। পরবর্তীতে সবাই যখন সেখানে উপস্থিত হয়, তারা ঠিক একই অবস্থা দেখতে পায় যা কিনা এর আগে এই মাদ্রাসায় অবির সাথেও ঘটে গেছে। সেদিন রাতের জন্য লাশটাকে তারা একটা জায়গায় রেখে দেয় এবং তার সাথে সাথে তারা সবাইকে মসজিদে এসে জড়ো হতে বলে। আজকে রাতটা তারা সবাই মসজিদে একসাথেই কাটাবে। রাতে ঘুম আসছে না রানুমের। এইসব পরিস্থিতির মধ্যে রানুম এই প্রথমবারের মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সিতি জেগে তাকে বলছিল সে একটু ওয়াশরুমে যাবে। রানুমকে অনেক রিকোয়েস্ট করার পরে সে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়। সিতি ওয়াশরুমে যেতে অনেক ভয় পাচ্ছিল এবং সে রানুমকে রিকোয়েস্ট করে সে যেন বাহিরেই তার জন্য অপেক্ষা করে, এখান থেকে এক পাও যেন সে না নড়ে। সেখানে আমরা হারলিনার উপস্থিতিও টের পাই। বাহিরে দাঁড়িয়ে থেকে রানুম লক্ষ্য করতে পারল সিতি ওয়াশরুম থেকে বাহিরে কোথাও এক জায়গায় যাচ্ছে। তার পিছু করতে গেলে সে পুরনো দুটো বট গাছের সামনে গিয়ে দাঁড়ায়। চারিপাশের পরিবেশটা একেবারেই নিস্তব্ধ। রানুম সেখানে তাকে পেছন দিক দিয়ে ডাক দিতে গেলে তার পেছনে আমরা সিতির উপস্থিতিও টের পাই। তাহলে রানুম কাকে ডাকছিল? পিছে ফিরতেই সেখানে সে পোজেসড অবস্থায় হারলিনাকে দেখতে পায়। সেখানে হারলিনার সাথে উস্তাদ গনির অনেক জোরাজুরি হয়। বড় হুজুর যেই পর্যন্ত না আসছে সেই পর্যন্ত তাদের এই দিকটা সামলাতে হবে। সেখানে দেবী এবং সাপ্ত চলে আসে। দেবী সেখানে হারলিনাকে শান্ত করার চেষ্টা করে, তবে পোজেসড অবস্থায় হারলিনা তার মাকে সে চিনতে পারছে না। আসলে হারলিনার এই সমস্যাটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে? এখানে আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয় যে আসলে সেদিন হারলিনার সাথে কি ঘটেছিল। অবির টর্চারে যখন হারলিনা তাদের থেকে বাঁচার চেষ্টা করছিল, সে পালিয়ে মেইন রোডে চলে যায়। হারলিনার ওপর দিয়ে যখন গাড়িটা ঠিক চলেই যাচ্ছিল, তার আগেই হারলিনা সেখান থেকে উঠে পড়ে। তবে গাড়ির ধাক্কা লেগে পাশে থাকা পাথরের উপর গিয়ে সে পড়ে, যার ফলে তার মাথায় প্রচণ্ড ব্যথা পায়। পরবর্তীতে হসপিটালে নিয়ে গেলে সে একদিন যাবৎ বেঁচে থাকে, কিন্তু পরের দিনই হারলিনা মারা যায়। সাপ্ত আগে থেকেই জানতো যে হারলিনার মায়ের গাড়ির সাথেই তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। হারলিনার মা এই মৃত্যুটা সে কোনোভাবেই মেনে নিতে পারবেন, যার ফলে কিনা সে তার মেয়ের মৃত্যুর খবরটাও হারলিনার মাকে জানায়নি, বরং সে তার মেয়ের ডেড বডি নিয়ে চলে যায় এক তান্ত্রিকের কাছে এবং সাপ্ত অনেক আকুতি মিনতি করে যে যেভাবেই পারুক তার মেয়েকে সে পুনরুজ্জীবিত করে দিক। যার ফলে সেখানে চলে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক। তবে সেখানে
একটা কঠোর নিষেধাজ্ঞা ছিল। যে পর্যন্ত তার প্রতিশোধ শেষ না হবে সেই পর্যন্ত তাকে মারা যাবে না। এই কথা বলার পরে সাপ্তর হাতে একটা পেরেক দেওয়া হয় এবং সেই পেরেকটা মৃত হার্লিনার মাথার ভেতরে গুঁজে দেওয়া হয় এবং এরপর থেকেই শুরু হয় এই মৃত্যুর খেলা। হার্লিনার ভেতরে থাকা সেই আত্মাটা হার্লিনের মা দেবীকে সেখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই সেখানে তার মায়ের ডেড বডিটা হঠাৎ করে তাদের চোখের সামনে এসে পড়ে। টিচাররা মিলে সেখানে তাকে শান্ত করার চেষ্টা করে, তবে সেখানে তারা কিছুতেই সক্ষম হয় না। এক পর্যায়ে বড় হুজুর সেখানে চলে আসে, তবে সেও সেখানে ধস্তাধস্তি করার পরেও তার সাথে কোনো মতেই পেরে উঠছিল না। হার্লিনের বাবা এইসব সহ্য না করতে পেরে সে গিয়ে তার মেয়ের মাথা থেকে সেই পেরেকটা উঠিয়ে নেয়। ঠিক তখনই পরিস্থিতিটা একেবারেই নিয়ন্ত্রণে চলে আসে। মাদ্রাসার সকলেই সেখানে উপস্থিত হয় এই ভয়ানক ঘটনার সাক্ষী হওয়ার জন্য। শেষমেশ সাপ্ত এসব করে কী বা পেল? সে তার মেয়েকে হারিয়েছে তো ঠিকই, তার সাথে সাথে সে শেষমেশ এই কালো জাদুর কারণে তার স্ত্রীকেও তার হারাতে হলো। প্রায় অনেক দিন হয়ে গেছে সাপ্ত এখন একাই তার বাড়িতে বসবাস করছে। হঠাৎ করে একদিন রাতে তার বাড়িতে কারো টোকা দেওয়ার শব্দ পায়। গেট খুলতেই সে সেই তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিক তাকে বলছিল, তোকে বলেছিলাম না সে যে পর্যন্ত তার প্রতিশোধ না নিবে তাকে মারতে না। ঠিক সেই মুহূর্তেই সাপ্ত দেখতে পায় তার সামনে হার্লিনা দাঁড়িয়ে আছে এবং সেখানে সে আত্মাটা সাপ্তকেও মেরে ফেলেছে। এবং আমরা এখানেই বুঝতে পারি হার্লিনার বডিতে থাকা সেই পিশাচটা অমর হয়ে গেছে এবং এই অমর শব্দের অর্থই হচ্ছে মুনকার। এবং এখানেই শেষ হয় এই মাস্টারপিস একটা ঘটনাটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া নিত্য নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সিনেহল এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে দেবেন। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। টিল দেন, গুড বাই।